রবিবার রাতে আপনি বসে, বসে একটা ট্রেডিং প্ল্যানকে করলেন এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স এভরিথিং আপনি টানলেন, আপনি ড্র করলেন কোথায় কিভাবে কিনবেন, কোথায় কিভাবে বিক্রি করবেন, কোথায় স্টপ লস নেবেন, এভরিথিং ঠিক করে নিলেন এবং নিজেকে প্রমিস করলেন যে আপনি কোনোভাবেই এই নিয়মের বাইরে যাবেন না এবং একদম ডিসিপ্লিন মেনটেন করে আপনি ট্রেড করবেন। কারণ এতদিনে আপনি বুঝে গেছেন যে ডিসিপ্লিন মেনে যদি ট্রেড করি তাহলে আমি প্রফিটেবল হতে পারবো। কিন্তু যখনই সোমবার দিন সকালে মার্কেট খুলল, যখনই আপনার সামনে বিভিন্ন স্ক্রিনে লাল, সবুজ এই সমস্ত ক্যান্ডেলগুলি নাচানাচি করতে শুরু করলো, আপনার কোথায় যেন ডিসিপ্লিন হারিয়ে গেল, কোথায় যেন সেই নিয়ম হারিয়ে গেল। আপনি যা খুশি তাই ট্রেড নিতে শুরু করলেন, আপনি র‍্যান্ডম ট্রেড করতে শুরু করলেন এবং দিনের শেষে দেখলেন যে অর্থাৎ আপনার পোর্টফোলিও বলুন, আপনার M2M বলুন, দেখলেন যে লালে লাল হয়ে গেছে। এবং আপনি তখন হতাশ হয়ে ভাবতে বসলেন যে এ কী করলাম আমি? আমি তো জানতাম যে মার্কেট নিচের দিকে যাবে বা আমার সিস্টেম বলছিল, অথচ আমি কল কিনলাম কেন? বা উল্টোটা হতে পারে যে মার্কেট তো উপরের দিকে উঠছে ভাবছি, কিন্তু আমি তবুও কেন এই জায়গাটাতে পুট কিনলাম? আমার কাছে তো ক্লিয়ার সিদ্ধান্ত ছিল। বা কেন আমি বারবার ট্রেড নিয়ে ফেললাম? আমার তো ৩ বারের বেশি ট্রেড নেওয়ার কথা ছিল না। এবং আপনি আরও হতাশ হয়ে পড়লেন। এই গল্পটা যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আজকে যে আলোচনাটা করব, এটা অবশ্যই আপনি মন দিয়ে শুনুন। আপনি দেখবেন যে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দেখুন, আমি এই যে কনটেন্টটা তৈরি করছি তা আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং কিছু বিশেষজ্ঞদের মতামত থেকে। যারা বড়, বড় লোক ট্রেডার বলুন, যে বড়, বড় বই লিখেছেন, তাদের যে অভিজ্ঞতা, তাদের সাহায্য নিয়ে আমি কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আর তার সঙ্গে, সঙ্গে একজন ট্রেডার হিসেবে, মার্কেটে দীর্ঘদিন থাকা হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে একজন ট্রেডার কেন নিয়ম তৈরি করতে চায় না? আর যদি বা সে নিয়ম তৈরি করে নেয়, তাহলে সেই নিয়মটাকে সে নিজেই ভেঙে ফেলে, সে মানতে চায় না। এবং লাইভ মার্কেটে তার মনের ভেতরে কী এমন হয় যার জন্য সেটা করে উঠতে পারে বা করে যেতে পারে না, এবং কিভাবে সেই একটা ভয়ানক লুপের মধ্যে পড়ে গেছে যেখান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে। দেখুন, বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করার জন্য এই এই যে আলোচনা, সেটাকে ৩টে ভাগে আমি ভাগ করেছি। প্রথম কথা হচ্ছে, এই যে কেউ একজন নিয়ম তৈরি করতে চাইছে না বা নিয়ম তৈরি করার পরেও সেটাকে মেনে উঠতে পারছে না এবং সেটাকে কি করে কাটিয়ে উঠবে। এটি ৩টে ভাগে আমি ভাগ করেছি। একটা তো সমস্যার সমাধান শেষ ধাপে রয়েছে। প্রথমেই আপনাদেরকে বলব সাইকোলজিক্যাল কারণ। যেখানে বিশেষজ্ঞদের মতামত আমি আপনাদেরকে দেব, যে বিশেষজ্ঞরা যারা সাইকোলজি নিয়ে এত পড়াশুনো করেছেন, তারা কি বলছেন যে মানুষের মন কেন নিয়ম মানতে চাইছে না? কেন নিয়ম তৈরি করতে চায় না? এবং আমি একজন ট্রেডার হিসেবে যে মাঝে, অর্থাৎ ট্রেডিং যখন চলছে, লাইভ মার্কেটে আমি যখন কাজ করছি, তখন আমার মনের মধ্যে কি এমন ঘটছে, সেটা হচ্ছে দ্বিতীয় ভাগে আমি রাখবো। তো প্রথমেই চলুন যে বিশেষজ্ঞদের মতামত, অর্থাৎ সাইকোলজিক্যাল কারণ কি এই যে নিয়ম তৈরি করতে না চাওয়া এবং নিয়ম মানতে না পারা, এর মধ্যে সাইকোলজি কারণ কি রয়েছে, মনস্তাত্ত্বিক কারণ কি রয়েছে। তো দেখুন, নিয়ম তৈরির প্রতি যে অনীহা, এই যে আমি নিয়ম তৈরি করতে চাইছি না, এটা একটা আমাদের মনস্তাত্ত্বিক বাধা। কোথায়? না, আমার অবচেতন মনে থাকা একটি মনস্তাত্ত্বিক বাধা। এমন কথাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এবং এই বাধার কারণে একজন ট্রেডার তার কিন্তু ট্রেডিংয়ের নিয়ম সে তৈরি করতে চায় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অবচেতন মনে এই বাধাটা এলো কোথা থেকে এবং কিভাবে আমরা সেটাকে দূর করব। তো প্রথম কথা হচ্ছে, আমাদের মনের মধ্যে এলো কিভাবে? যদি আমরা এটাকে বুঝতে না পারি যে কিভাবে এলো, তাহলে আমরা তাকে দূরও করতে পারবো না। সুতরাং এটি করতে গেলে আমাদের সামাজিক যে কাঠামো এবং আমাদের অবদমিত ইচ্ছা, এটি প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো সামাজিক কাঠামো কি? না, আমাদের সামাজিক কাঠামো হচ্ছে ছোটবেলা থেকে আমাদের সমাজ বিভিন্নভাবে আমাদের উপরে বিভিন্ন ধরনের নিয়ম কানুন কিন্তু চাপিয়ে দিয়েছে। যেটা আমরা হয়তো মেনে নিয়েছি, মেনে নিয়ে চলেছি, শৃঙ্খলার মধ্য দিয়ে চলেছি। কিন্তু সেই নিয়ম কানুনগুলো, যে চাপিয়ে দেওয়া নিয়ম কানুনগুলো, আমাদের স্বাভাবিক মনের ইচ্ছাকে কিন্তু কি করে? বাধা দেয়। আর এটিই কিন্তু আমাদের অবচেতন মনে স্টোর হয়ে থাকে, যে সুযোগ পেলে না এই আমাদের ইচ্ছাগুলোকে সব পূরণ করব এবং আমাদের যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, সেই স্বাধীনতাগুলোকে কিন্তু আমরা ফিরে পাবো।
এবারে আমাদের মনের মধ্যে যে অপূর্ণ এবং অস্বীকৃত ইচ্ছাগুলো রয়েছে, এইগুলো আমাদের মনের মধ্যে হতাশা এনে দেয়, আমাদের মনের মধ্যে রাগ এনে দেয় এবং আমাদের মনের মধ্যে নিরাশা এনে দেয় এবং সেগুলো আমাদের মনে পুঞ্জীভূত হতে থাকে। আপনি কিন্তু বাইরে থেকে বুঝছেন না, সাইকোলজির লোকেরা কিন্তু কারণ হিসেবে এটিকে বলছেন এবং খুব শক্তিশালীভাবে বলছেন যে হ্যাঁ, এটাই কারণ, আপনি বিশ্বাস করুন। এর ফলে আমাদের মন এমন যে কোনো কিছুতেই যেখানে অবচেতনভাবে প্রতিরোধ তৈরি হচ্ছে, বাধা তৈরি হচ্ছে, তা কিন্তু করতে চায় না। নিজের ইচ্ছা মতো করতে চায় এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে সে মনে করে। এবারে ট্রেডিংয়ের প্রতি আমাদের মূল আকর্ষণ কেন? ট্রেডিংয়ে কী এমন ঘটে? ওটা তো আমাদের ছোটোবেলা থেকে আমাদের মনে চাপিয়ে দিয়েছে এবং আমাদের মনে কিন্তু অবচেতনভাবে একটা প্রতিবাদ করার ইচ্ছা এবং আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করার স্বাধীনভাবে একটা চেতনা গড়ে উঠেছে। এবার আমরা যখন ট্রেডিং জগতে ঢুকতে শুরু করলাম, তখন ট্রেডিংয়ে কিন্তু হয়তো কাঁচা পয়সা আসছে, সহজেই আমরা লাভ দেখতে পাচ্ছি। এগুলো তো কারণ বটেই আমাদের ট্রেডিংকে ভালো লাগার বা বেশি একটু প্রফিট ইনকাম করার। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি স্বাধীনতা উপভোগ করার জায়গা, একটা আনলিমিটেড ফ্রিডম, যেখানে আমি রাজা, আমাকে কেউ কিছু বলার নেই। আমার যা মন আমি তাই করব। আমার এখানে ইচ্ছা হলে আমি এখানে টাকা লাগাবো, এখানে মনে হলেই বন্ধ করে দেবো। আজকে যদি অপশন করতে মনে হয় অপশন করবো, কালকে সুইং করতে মনে হলে সুইং করবো, আমি এই স্টক কিনবো, ওই স্টক কিনবো। আমার কাছে প্রচুর স্বাধীন সুযোগ এবং আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাহলে আমাদের যে পুরনো অবস্থায় যে আমার মনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে রয়েছে না, যেগুলো চেতনাগুলো তৈরি হয়েছে অবচেতন মনে, সেইগুলোকে প্রকাশ করা, সেই স্বাধীনতাকে উপভোগ করার মতো জায়গা কিন্তু এই ট্রেডিং প্ল্যাটফর্মটা আমরা পেয়ে গেলাম। এবং তারপরে এই যে অসীম সুযোগ আমাকে দিচ্ছে নিজেকে প্রকাশ করার, অসীম সুযোগ দিচ্ছে, আনলিমিটেড ফ্রিডম, সেটা আমরা এনজয় করতে থাকি। আমরা অনেক সময় প্রচুর নিয়মকানুনের আবদ্ধে ছিলাম। এখন কিন্তু সেই যে বাধামুক্ত জগৎ পেলাম, সেটাকে কিন্তু আমরা নতুন করে আর কোনো নতুন নিয়মে বাধা পড়তে চাই না। তাই আমরা যখন বুঝিও যে নিয়ম ছাড়া চলবে না, তখন কিন্তু আমাদের অবচেতন মন ট্রিগার করে এবং আমরা কিন্তু নিয়ম মানতে চাই না। আমাদের আরও এখানে কিছু একটা জিনিস আমাদের বোঝার দরকার রয়েছে। সেটা হচ্ছে অবচেতন মনের মধ্যে আমাদের একটা দ্বন্দ্ব চলছে। আমরা মুখে যাই স্বীকার করি না কেন, মুখে যাই বলি না কেন, প্রত্যেকেই বলি যে রিস্ক ম্যানেজমেন্ট করলে পরেই কিন্তু আমরা জিতে যাব। আমাদের ট্রেডিং সাইকোলজি ঠিক করলেই কিন্তু আমরা জিতে যাব। কিন্তু করতে পারছি কি? আপনি একবার কান পেতে তাকিয়ে দেখুন, ইউটিউবে প্রচুর জন একথা বলছেন এবং আপনারাও সেটাকে মনে করছেন, কিন্তু আমরা সেটাকে করে উঠতে পারছি না। ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য যে জরুরি নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের মেনে চলার কোনো ইচ্ছাই থাকে না, মুখে আমরা যাই বলি না কেন। অবচেতন মন আমাদের মনে মনে আমাদের নিয়ম তৈরি করার অর্থ যে আমরা কষ্ট পাওয়া এবং আমাদের অসীম যে স্বাধীনতা, তাকে যে খর্ব করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অবচেতন মন আমাদের বারে বারে বলে এবং এটি আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। বেশিরভাগ সময়ে আমরা নিয়ম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে এসেছি এবং সেখানে নতুন করে নিয়মগুলো তৈরি করার জন্য প্রেরণা বা মোটিভেশন জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে যায়। দেখুন, একজন ট্রেডার সে মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে তার নিয়ম মানার যৌক্তিক প্রয়োজনীয়তা রয়েছে এবং স্বাধীনতা উপভোগ করার মতো অবচেতন মনের একটা আকাঙ্ক্ষা। এই দুটো টানাপোড়েনে ট্রেডার কিন্তু বিধ্বস্ত হয়ে যায়। সে বুঝতে পারে না যে আমার কিন্তু উপভোগ করতে চাইছি ভিতরের মনটা, আর আমাকে নিয়মও মানতে হবে। যে ট্রেডার সফলভাবে বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে, তিনি অবশ্যইভাবে সফল হতে পারবেন। তো নচেত তিনি কখনোই সফল হতে পারবেন না। এবারে আমাদের মনের একটা চ্যালেঞ্জ আমাদের কাছে চলে এলো যে অবচেতন মনে তৈরি হওয়া যুক্তিটা আমরা বুঝে গেছি যে আমাদেরকে কিন্তু যুক্তি মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। কিন্তু আমরা কিভাবে সেই অবচেতন মনকে দমিয়ে রাখবো, কিভাবে সেই নিয়মটাকে পালন করব। এবারে এটা তো গেল আমাদের একজন সাইকোলজিদের বক্তব্য, তাদের অভিজ্ঞতা। এবারে আমরা ট্রেডার হিসেবে প্রত্যেক দিন যখন ট্রেডিং প্ল্যাটফর্মে বসি, যখন ট্রেড করার চেষ্টা করি, তখন কি অনুভব করি, এটা তো আমাদের জানতে হবে বা আমাদের বুঝতে হবে। তো আপনারা অবশ্যই সেটাকে বুঝে এসেছেন। আমি কেবল সেইগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করব। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। আপনারা সেই অভিজ্ঞতাগুলোকে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেবেন যে হ্যাঁ, এটা কি আমার সাথে হয়? তাহলে আমি কিভাবে সেটাকে যখন বাধাটা, সমস্যা কিভাবে দূর করব, আমরা পড়ব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলোকে কিন্তু আমাকেও বাদ দিতে হবে। আর যদি
এর সাথে অন্য কিছু আপনাদের মনের মধ্যে হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, জানান। আমি সেটা পড়ব এবং কোনো না কোনো ভিডিওতে আমি চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান কিভাবে করা যেতে পারে আমার মত অনুযায়ী সেটিকে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। তো চলুন আমরা এবার বুঝি যে একজন ট্রেডার হিসেবে আমরা কি কি সমস্যার মধ্যে পড়ি। এটা তো অবচেতন মনের গল্প হলো এবং সত্যি ঘটনা হলো। দেখুন, যখন অফলাইন মার্কেট থাকে, মার্কেট যখন বন্ধ থাকে, তখন কিন্তু আমাদের ব্রেন খুব সুন্দর লজিক্যালি চলে। দেখবেন অ্যানালিসিস খুব সুন্দর হয় এবং প্রচুর লোক মন্তব্য করে যে আপনারা অফলাইনে বলছেন, অনলাইনে কেন বলছেন না। তো অফলাইনে বলাটা যেন সোজা এবং সত্যিকারেরই তাই। অফলাইনে চোখের সামনে সমস্ত কিছু ঘটে চলেছে, আমরা লজিক্যালি আমরা খুব ভালো চিন্তা করতে পারি। কিন্তু আমরা যাতে অনলাইনেও যখন থাকবে, মার্কেট লাইভ থাকবে, তখনও যাতে চিন্তা করতে পারি, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যখনই লাইভ মার্কেটে আপনি ঢুকে যাবেন, রিয়েল মানি চলতে লাগবে, তখনই কিন্তু অ্যানালিটিক্যাল পার্ট আপনার কাজ করা বন্ধ করে দেয়। তার পরিবর্তে ইমোশনাল পার্ট ধীরে ধীরে কী হয়, জেগে যায়। আর ঠিক এই জায়গাটাতেই আপনাকে টক্কর মারতে হবে, এই জায়গাটাতেই আপনাকে থামাতে হবে যে ইমোশনাল পার্টের কোনো জায়গা নেই, অ্যানালিটিক্যাল পার্টটাকেই বাঁচিয়ে রাখতে হবে। এবং অ্যানালিটিক্যাল পার্টটাকে বাঁচিয়ে রাখতে গেলে পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা সেটাকে পরে আলোচনা করছি, আগে পরপরগুলো কী কী হয়। প্রথমেই যে অ্যানালিটিক্যাল পার্ট বন্ধ হয়ে আমার যে ইমোশনাল পার্ট শুরু হলো, ইমোশনাল পার্টের প্রথম যেটি ট্রিগার করবে সেটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট হয়ে যাবে। আপনার একটা ক্যান্ডেল তৈরি হলে, আমি এই সুযোগটা বোধহয় মিস করে যাচ্ছি, তাড়াতাড়ি র্যালিটা বোধহয় মিস হয়ে যাবে, একটু তাড়াতাড়ি আমরা কিনে নিন, হচ্ছে নিচে থেকে ধরতে পারবো না, বটমটা আমরা ধরতে পারবো না। আমরা তাড়াহুড়ো করে ঢোকার চেষ্টা করি, আবার যখন উপর থেকে মার্কেট পড়ছে মনে হবে তখন কিন্তু টপে সেল করার চেষ্টা করি এবং সেখান থেকে হয়তো মার্কেট অন্যদিকে চলে যায় বা যা খুশি হয়, এবং হয় বলেই তো আমরা হারি, স্বাভাবিক। সুতরাং ফোমোটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তাহলে আপনাকে যদি প্রথমেই কিছু করতে হয়, তাহলে ফোমোটাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এখন ফোমোটাকে আপনি যদি কাটতে না পারেন, তার রাস্তা রয়েছে, সেই রাস্তাতে আমরা যাব। দ্বিতীয় নাম্বার, ইমোশনাল পার্ট যখন আমাদের মনের মধ্যে জাগার হয়ে গেল, জেগে গেল এবং বেশি অ্যাক্টিভ হয়ে গেল, তখন আমাদের মনের মধ্যে একটা ইগো আসে এবং রিভেঞ্জ ট্রেডিং কিন্তু ঢুকে যায়। যদি বাই চান্স আমি হেরে গেলাম, তাহলে আমার মনের মধ্যে ইগো চলে আসে, কারণ ইমোশনাল পরে অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে ইগোকে বন্ধ করতে হবে আমাকে, এবং স্টপ লস শিট হলে পরেই কিন্তু আমার ইগোতে লাগে যে স্টপ লস শিট হয়ে গেল। যদি বা স্টপ লস দিতে পারলাম, স্টপ লস শিট হয়ে গেলে পরে কিন্তু আমরা রিভেঞ্জে চলে গেলেন যে ঠিক আছে, একটা ট্রেড তুমি নিয়ে নিলে, 1,000 টাকা নিয়ে নিলে, ঠিক আছে, আমি পরের ট্রেডে আরও 2,000 টাকা তুলে নেবো, দেখছি। তখন কিন্তু আমার মাথার মধ্যে কি ঢুকে গেছে, রিভেঞ্জ ট্রেডিং ঢুকে গেছে, আমার ইগোতে লেগে গেছে। এবং তখন আমি কি করলাম না, ওই যে রিস্ক ম্যানেজমেন্ট করেছিলাম আগে অ্যানালিসিস করে মার্কেটে, যে এইটা না করলে এটা করবো না, ওইটা না করলে ওটা করবো না, গুলি মেরে দিলেন। ওসবের কোনো দায়িত্ব, কোনো রকম মানে আপনার জীবন আর রইলো না, যে দূর ওসব ছেড়ে দাও। কারণ আপনি কিন্তু আর অ্যানালিটিক্যাল পার্ট আপনার মাথার মধ্যে আর কাজ করছেন, ইমোশনাল টোটাল আপনাকে ঘিরে ধরেছে এবং আপনি পজিশন সাইজিং ভুলে গেছেন। রিকভারি করার জন্য আপনি বেশি লটে কিনতে লাগলেন, বেশি কোয়ান্টিটি কিনতে লাগলেন, আপনি বিপদকে ডেকে ঘরে নিয়ে এলেন। তৃতীয় নাম্বার যে ইমোশনাল পার্টে আমাদের গোলমাল হয়, সেটা হচ্ছে আমরা লসকে স্বীকার করতে না পারি না। আমি বহু ভিডিওতে বলেছি, দেখুন সাইকোলজি কিন্তু একদিনে শেষ করার তো বিষয় নয়, একদিনে ঠিক করার বিষয় নয়। তো লসকে কিন্তু আমরা স্বীকার করতে চাই না, যে দূর লস হলে পরেই কিন্তু আমাদের মনের মধ্যে যে ইগো জানে, আমরা কি মনে করি যে লস হচ্ছে, আরে মার্কেট ঘুরবে, আমি জানি এখান থেকে ঘুরবে, আরেক 100 পয়েন্ট নেমেছে, আর 100 পয়েন্ট থেকে এত বেশি লস হবে না, অন্তত কিছুটা উঠবে। তো এমনি করে আমরা কিন্তু কি করতে থাকি, মার্কেট কিন্তু আমরা লসটাকে স্বীকার করছি না, লস হয়ে গেলে সেটা কিন্তু আমরা ভালোভাবে নিতে পারছি না। চতুর্থ নম্বর কি হয় না, আমরা ওভার ট্রেডিং করি। এটাকে ডোপামিন রাশ, মানে আপনার মনের মধ্যে না একটা ওভার ট্রেডিং, ট্রেড একটা নেশার মতো হয়ে যায়। আপনি ট্রেডে মানে ব্রেন থেকে ট্রেড নিলে পরেই কিন্তু আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে, সুতরাং আপনি কিন্তু তখন আনন্দ পাচ্ছেন এবং যে কোনো কারণেই হোক আপনি ট্রেডে থাকতে চাইছেন। ট্রেডিং সেট আপ হোক না হোক, শুধুমাত্র মার্কেটে থাকবার জন্য আপনি কিন্তু ট্রেড নিচ্ছেন। আপনি একবার যদি বিভিন্ন আমি জানি না আপনারা কিছু শুনছেন ফেসবুকে বা ইউটিউবে, যেখানেই শুনুন, আমরা কমেন্টসগুলো একটু পড়ুন। কমেন্ট সেকশনে বহুজন দেখুন এই একই কথা বলছে যে আমি ট্রেড ছাড়া থাকতে পারি না, মার্কেট এলে পরেই আমার ট্রেড নিতে ইচ্ছে করে, কী করব? কারণ তার ইমোশনাল পার্ট দারুণভাবে মেনটেন করেছে। এবারে কি করব, সেটাই তো সবচাইতে নিচে আমরা আলোচনা করছি যে আমাদেরকে কি করতে হবে। যদি এইগুলো সব আপনার সাথে মিলে যায়, তাহলে দয়া করে
নিচের অংশগুলোকে করুন, যে কিভাবে আপনি এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন। দেখুন, ট্রেডিং সেটআপ শেখার সঙ্গে সঙ্গে আপনাকে এই ট্রেডিং সাইকোলজিটাকে ধীরে 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 আপনার ভিতরে ঢোকাতে হবে এবং শিখতে হবে। দুটোকে ওতপ্রোতভাবে শিখতে হবে। ওই সামান্য কোনো জায়গা থেকে আপনি শিখে নিলেন 4টে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ভাবলেন যে জগৎ উদ্ধার করে দেবেন, তা কিন্তু হবে না। আপনার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে, আপনার ট্রেডিং সাইকোলজিকে ঠিক করার প্রয়োজন আছে, এবং জমিটা তৈরি করার পরই আপনি বীজ দিন, তবেই কিন্তু ভালো কাজ করবে। যাই হোক, তা আমরা কীভাবে সমস্যা কাটিয়ে উঠব? আগে আপনাদেরকে বললাম যে সাইকোলজি কিন্তু একদিনের বিষয় নেই যে একদিন আপনি ঠিক করে নেবেন। সাইকোলজি একটা প্রসেস, সময়ের সঙ্গে সঙ্গে। কারণ আপনাকে দীর্ঘদিন মনের মধ্যে আপনার যে নিয়মকানুন এর প্রতি আপনি সেটাকে মুক্ত হওয়ার চেষ্টা হয়েছে, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সুতরাং অবচেতন মনে যেগুলো বাসা বেঁধে আছে সেগুলোকে দূর করার জন্য আপনি বারে বারে হারবেন, কিন্তু বারে বারে প্রচেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি জিতবেন। তবেই কিন্তু আপনার নিজের মনকে আপনি জয় করতে পারবেন। আর যখনই নিজের মনকে জয় করতে পারবেন, তখনই কিন্তু আপনি কি হবে না, আপনার একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। তো দেখুন, এর জন্য আমরা কি করব? এর জন্য ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে। আমি বারে বারে ট্রেডিং সিস্টেমের কথা বলেছি এবং বারে বারে বিভিন্ন জন মন্তব্য করছে ট্রেডিং সিস্টেমটা কি? ট্রেডিং সিস্টেমটা হচ্ছে আপনার একটা সেটআপ। সেই সেটআপটা মানে কিন্তু স্ট্র্যাটেজি নয় শুধু। আপনি কি করবেন না করবেন সব মিলিয়ে একটা সিস্টেম, একটা পদ্ধতি বলতে পারেন, একটা প্রসেস। তো আপনি প্রসেসের উপরে ফোকাস করুন নাকি আপনার প্রফিটের উপরে? আপনি একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পর কিন্তু আপনি বারে বারে কি দেখতে চাইছেন? পিএনএলটা দেখতে চাইছেন, যে কত প্রফিট হলো, 2,500, 3,000, 4,000, 5,000, 7,000, 10,000। নো, আপনি এটা দেখবেন না। যদি নিয়ম মানতে পারেন তবেই কিন্তু আপনার কাজ দেবে, নচেত হবে না। আপনি অবশ্যই করে দেখুন। যেগুলো আমি বলবো 4-5টা কারণ আপনাকে সমাধান দেব, সেই সমাধানগুলো কিন্তু কাজের। তো প্রথমে আপনি পিএনএল দেখবেন না। আপনি কি দেখবেন? যে কোন জায়গাতে আমি এন্ট্রি নিলাম, কোন জায়গাতে আমার স্টপ লস এবং কোন জায়গাতে আমার টার্গেট। আপনি কেবলমাত্র একটা প্রসেসের উপর নির্ভর করবেন, আইদার টার্গেট হিট করবে কিংবা স্টপ লস করবে। এবারে এই জায়গাটাতে একটা সমস্যা থেকে যায়, যে আমি একটা অবাস্তব টার্গেট নিয়ে নিয়েছি, বা আমি একটা অবাস্তব স্টপ লস, খুব ছোট স্টপ লস বা বড় স্টপ লস নিয়ে নিয়েছি। এটা জানার জন্য আপনাকে সিস্টেম জানতে হবে, মানে অর্থাৎ আপনার সেটআপটা ঠিক থাকতে হবে, স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে। সেটার অংশ নিয়ে আমি আলোচনা করছি না। আমি মনে করছি যে আপনি সঠিক সেটআপ জানেন, আপনি সেটা ব্যাক টেস্ট করেছেন, আপনার সমস্ত কিছু জানা আছে, আপনি যার কাছে শিখেছেন বা নিজে তৈরি করেছেন, আপনি সঠিক জানেন। তো আপনি দুটোর মধ্যে একটাকে ফিক্স করে রাখুন। এটা কি হয় না, যখনই আপনার এই সিস্টেম মানে সেটআপটা ঠিক না থাকে, স্ট্র্যাটেজিটা ঠিক না থাকে, তখন কিন্তু আপনি এটাকে পালন করতে পারেন না। কারণ আপনার খুব কাছ থেকে গিয়ে ফেরত আসে। একজন বন্ধু বলেছিলেন, দেখবেন আমি আগে ভিডিওটা করেছি, যে আমি 1:2 ভাবি, কিন্তু 1.5 আপনার হেরে চলে আসে। তার মানে আপনার স্টপ লসটা ঠিক ছিল না হয়তো, বা আপনার সেটআপটা বা এন্ট্রিটা পয়েন্টটা ঠিক ছিল না হয়তো, যার জন্য আপনি তখন নিয়মটাকে মেনে উঠতে পারেন না। তো যাই হোক, এই সেটআপটা আপনি তৈরি করলেন, স্টপ লস টার্গেট না আসা পর্যন্ত আপনি প্রসেসের উপর জোর দিলেন, আমরা পিএনএল কিন্তু আপনি দেখলেন না। 1, 2 হচ্ছে পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করুন। বেশিরভাগ ট্রেডার কিন্তু প্যানিক করেন, তাদের ক্যাপাসিটির চাইতে বড় ট্রেড করে তারা ফেলে। এখানেই তারা পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না। যদি আপনি কোনো কিছু না করে কেবলমাত্র পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্টের উপর কাজ করেন, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। কিন্তু সেটা আপনাকে করতে শিখতে হবে, নিষ্ঠুরভাবে করতে শিখতে হবে, তবেই কিন্তু আপনি হবে। যারা পজিশন সাইজিং ভালো করে বোঝেন না বা রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে বোঝেন না, তারা সেগুলোকে বোঝার চেষ্টা করুন। 3 নাম্বার হচ্ছে আপনি সিস্টেম বেসড স্টপ লস ব্যবহার করবেন। এর আগে আমি অনেক রকম ধরনের স্টপ লস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে বলেছি যে আপনি মাথায় স্টপ লসকে রাখুন সিস্টেমের পরিবর্তে। কিন্তু মাথায় স্টপ লস তখনই রাখবেন যখন মাথা আপনার মেন্টালি স্ট্রং হবে। যতদিন পর্যন্ত না আপনি মেন্টালি স্ট্রং হতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি কোনো রকমভাবে মেন্টাল স্টপ লস কী জিনিস সেটা জানার বা ব্যবহার করার চেষ্টা করবেন না। তার পরিবর্তে সিস্টেমে স্টপ লস পুট করে দিন। অর্থাৎ আমি 13 টাকাতে কিনলাম, আমার 12 টাকা স্টপ লস পূর্ণচ্ছেদ। 12 টাকায় স্টপ লস সিস্টেমে বসিয়ে দেবো, চুপ করে বসে থাকবো। যদি কেটে যায় তো কেটে যাবে। মনে করুন 11 টাকা 99 পয়সা এলো এবং তারপর 25 টাকা উঠে গেল, যাবে। আমরা স্টপ লস খেয়েছে তো খাবে, আপনাকে মেনে নিতে হবে। ওই উঠে যাওয়াটা দেখে আপনার স্টপ লসটাকে সরাতে যেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। একটু ওয়েট করি, মার্কেট ঘুরে যাবে, তারপরে হবে, এ সমস্ত কিছু কোনো ইমোশনকে জায়গা দেবেন না, কারণ ইমোশন আপনাকে কন্ট্রোল করছে।
ইমোশনটাকে বন্ধ করার জন্যই তো আমরা করছি। আমি যখনই পিএনএল দেখছি তখন ইমোশন কাজ করছে। আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট না করে বড় লট নিচ্ছি, ইমোশন কাজ করছে। আমি বলেছি না, আমার ইমোশনকে বন্ধ করে অ্যানালিটিক্যাল পার্টকে জাগাতে হবে। তারই জন্য পরপর স্টেপ এগুলো। 4 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে ট্রেডিং জার্নালকে মেনটেন করা। আমি হলপ করে বলতে পারি, যতজন এই যে 99% লোক লস করছেন, তাদের মধ্যে 99% লোকই ট্রেডিং জার্নাল মেনটেন করে না। এবার কিছু লোক বলবে যে না আমি করি, তার সত্ত্বেও করি। আমি করলাম, কিন্তু করার পরও কিন্তু সেটাকে মেনটেন করা মানে কিন্তু তার কাছ থেকে শিক্ষাটা তো আমাকে নিতে হবে। আপনার এই যে ট্রেডিং জার্নালে আপনি যখন অফলাইনে এবার বিচার করতে বসবেন যে এই জায়গাটাতে আমার ধরনের ইমোশন এসেছিল এবং এই ভুল করেছি, তাহলে পরের দিন আপনার ট্রেডিং প্ল্যানে কি সেগুলো যোগ হবে না? যে এই জিনিসটা আমি আর করব না। সেটাই তো আপনার অ্যানালিটিক্যাল পার্ট। কিন্তু সেই অ্যানালিটিক্যাল পার্টটাকে মেনটেন করতে পারছেন না তো লাইভে। তাহলে শুধু জার্নাল লিখলেই হবে না, জার্নালটাকে অ্যানালিসিস করতে হবে এবং কোন জায়গাতে ইমোশনাল ট্রেড নিয়েছিলেন, কোন জায়গাতে মেনে উঠতে পারেননি, কোন জায়গাতে আপনাকে আরও কাজ করতে হবে, সেগুলোকে সব খুঁজে বের করা পর্যন্ত এবং অ্যাপ্লাই করা পর্যন্ত জার্নালের কাজ। জার্নালের কাজ শুধু লিপিবদ্ধ করা নয়, লিপিবদ্ধ করার পর তো আপনাকে সেটা নিয়ে বসতে হবে। এই যে 3 দিন সময় পেয়েছেন, শুক্র শনি রবি, আজকে শুক্রবার ছুটি আছে, কিন্তু শনি রবি করে 2 দিন করে ছুটি পাচ্ছেন, তো কী করবেন 2 দিন ছুটিতে? 2 দিন ছুটিতে নিজেকে একটু ধারে মাঝে করুন, নিজেকে একটু ভালো করে তৈরি করুন। তাহলে জার্নাল মেনটেন করতে হবে 4 নাম্বার। যে কোথায় ফোমোতে পড়েছিলেন, কোথায় রিস্ক ওভার রেশিও মানেননি, কোথায় রিভেঞ্জ ট্রেডিং নিয়েছেন, কোথায় ওভার ট্রেডিং নিয়েছেন, কোথায় আপনি আপনার নিয়ম মানেননি। এই পরিষ্কার চিত্রটা ট্রেডিং জার্নালে পাবেন এবং প্রতিজ্ঞা করবেন যে পরের দিন, পরের সপ্তাহে আমাকে এগুলোকে বাদ দিতে হবে। তাহলে পরে আপনি অ্যানালিটিক্যালি ঢুকে গেলেন। আর যদি আবার ইমোশনে ঢুকেন তাহলে লস করবেন। এবারে যেটা শেষ, সেটা হচ্ছে একটা পরিষ্কার ট্রেডিং প্ল্যান এবং মডেল কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে আমি এন্ট্রি নেব, যদি সাপোর্ট নেয় আমি এন্ট্রি নেব, যা থাকবে। যদি না হয় তাহলে করব না। এই যে না হলে করব না, এটাকে মানতে হবে। এটুকুকে মানলেই হবে না যে এটা বেরিয়ে গেল আর আমি কিনলাম। যদি না হয় তাহলে মানবো না, তাহলে আমি ট্রেড নেব না, এটাকেও মানতে হবে। অর্থাৎ আপনার কাছে পরিষ্কার একটা প্ল্যান থাকতে হবে। আপনি মার্কেট খোলার আগেই সেই প্ল্যানটা করে নেবেন। মার্কেট চলাকালীন সে সমস্ত প্ল্যান করতে যাবেন না। আপনি এখনও অতটা পোক্ত হয়ে ওঠেননি যে মার্কেট দেখবেন আর উঠে যাবেন। যদি আপনার মনে হয় যে আমি পোক্ত হয়েছেন তাহলে করবেন, কিন্তু মনে রাখবেন অনেক ট্রেডার মনে করেন যে আমি পোক্ত হয়ে গেছি, সে কিন্তু ইমোশনালি চলছেন। আমাকে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু এটি ঘটনা। তাহলে এই গেল যে কেন একজন ট্রেডার নিয়ম মানেন না, নিয়ম তৈরি করতে চায় না, কেন নিয়ম মানে না তার মন, তার সাইকোলজিক্যাল কারণ, তার ট্রেডিংগত কারণ, ট্রেডিংয়ের সময় কি হয় এবং কিভাবে আপনি সমাধান করবেন। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, আমি নিশ্চিত যে আপনি কিন্তু সফলতার পথে অনেক কদম এগিয়ে যাবেন। আপনার কি মনে হলো, যারা মন দিয়ে শুনলেন এই ভিডিওটি, তারা কি মনে করেন যে আমি ঠিক বললাম, বা আপনার অভিজ্ঞতার সাথে কি এগুলো মিল খাচ্ছে? আপনার জীবনের গল্পটা বা আপনার ট্রেডিংয়ের যে জার্নি, তাতে কি বাধা এসেছে, কিভাবে আপনি হেরেছেন, কিভাবে আপনি জিতেছেন, আপনি একটু শেয়ার করুন। কারণ শেয়ার করলে বলা যায় না, অনেকের উপকার হতে পারে। আমরা যে কমিউনিটির মধ্যে রয়েছি, যেখানে আলোচনা চক্র চলছে, সেখানে তাদের সাহায্য হতে পারে, বা আপনার সমাধানটিকে হয়তো আমার পরের কোনো ভিডিওতে আমি উল্লেখ করতে পারি। সুতরাং আপনারা করুন এবং সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।